আসসালামু আলাইকুম। যদিও আমরা আজকে বাফার দ্রবণের ক্লাস করব, বাফার দ্রবণের সবগুলো ব্যাপার জানবো এই ক্লাসের মাধ্যমে। এটা জানার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হলো পিএইচ এর যে সূত্র আছে তার সাথে এইচ প্লাস আয়নের যে সম্পর্ক, এটা যদি আমরা বুঝতে পারি, বাফার দ্রবণ বোঝা, ব্যাখ্যা করা, বাফার দ্রবণ সম্পর্কিত যে গাণিতিক সমস্যা সেগুলো সমাধান করা আমাদের জন্য অনেক ইজি হবে। তো এখন আমরা একটা ব্যাপার বুঝে আসি, তোমাদের যদিও আমি এই কঠিন কঠিন জিনিসগুলো পরে পড়াবো, বাট এটার জন্য আগে একটু ছোট ছোট জিনিস দেখে আসি। তোমরা নিশ্চয়ই বাফার দ্রবণ নামে সাধারণ দ্রবণের সূত্র পিএইচ নির্ণয় শিখে আসছো। পিএইচ ইকুয়ালস টু হলো মাইনাস লগ অফ এইচ প্লাস আয়ন। এখন আমরা যদি এখানে একটা সম্পর্ক বের করি এইচ প্লাস আয়নের সাথে পিএইচ এর, সেটা হলো কোনো কারণে একটা দ্রবণে যদি এইচ প্লাসের পরিমাণটা বেড়ে যায় তাহলে পিএইচ এর পরিমাণটা কি হয়ে যাবে, কমে যাবে। তার মানে পিএইচ এর সম্পর্কটা কম হবে নাকি বেশি হবে, এই পরিমাণটা আসলে নির্ভর করে এইচ প্লাসের পরিমাণের উপর, বা এটাকে তোমরা বলতে পারো ঘনমাত্রার উপর। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি বিষয়টা। সেটা হলো, ধরো আমার কাছে এখানে একটা দ্রবণ আছে, এই দ্রবণটা হলো এ দ্রবণ মনে করলাম, এখানে এইচ প্লাস আছে মনে করো 3টা, হ্যাঁ এইচ প্লাস আছে 3টা। তো আমরা তোমাদের বোঝার জন্য বলি যে এইটার পিএইচ কত হবে, এই দ্রবণের পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস। তো এখানে যেহেতু 3টা এইচ প্লাস আছে, আমি তোমাদের এত লম্বা চড়া ম্যাথমেটিক্সে না গিয়ে এখানে তাহলে এটা আমি 3 দিয়ে দিলাম, অর্থাৎ আমি মনে করলাম যে একটা এইচ প্লাসের ঘনমাত্রা 1, 3টার 3। তো এখন এটাকে পিএইচ ইকুয়ালস টু কি হবে খেয়াল করো, 3, যেহেতু 3 তাহলে এটা মনে করো 2 হয়, বোঝার জন্য আমরা বললাম। তাহলে যদি 3টা এইচ প্লাস থাকে তার পিএইচ হয় 2, মানে পিএইচ এর মান বেশি হলে অ্যাসিডের ঘনমাত্রা এইচ প্লাসের পরিমাণটা যদি বেশি হয় পিএইচ এর মানটা কি হয় বলো তো, কম হয়। এখন আমি আরেকটা ঘটনা তোমাদেরকে বলি, যে এখানে আমি বাহির থেকে 2টা এইচ প্লাস এখানে যুক্ত করলাম। আচ্ছা তোমরা কিন্তু এর মধ্যে মনে রাখো এইচ প্লাস মানে কিন্তু অ্যাসিড, হ্যাঁ। তো এখন আমি এখানে অ্যাসিড যুক্ত করলাম, হ্যাঁ অ্যাসিড যুক্ত করলাম। তাহলে অ্যাসিড যুক্ত করার কারণে কি হলো, আগে ছিল 3টা এইচ প্লাস, এখন হলো 2টা। তাহলে আমি যদি এই সূত্রটাকে একটু এলাবোরেট করে লিখি, অর্থাৎ এই অ্যাসিডটা যোগ করার পরের ঘটনাটা লিখি, তাহলে পিএইচ ইকুয়াল টু হবে মাইনাস লগ অফ এখানে কত 5। তাহলে 3 থাকলে 2 হয়, 5 থাকলে ধরো পিএইচ এর মানটা হয় যে 1। এটা অবাস্তব মান, আমি বোঝার জন্য বলতেছি। তুমি শুধু ক্যালকুলেশন এটা করো যে কমে গেছে, এটা রিয়েলাইজ করো। কি রিয়েলাইজ করবা দেখো তো, এখানে 3টা এইচ প্লাস থাকলে তার পিএইচ এর ভ্যালু হয় 2। এইচ আবার এসিড যখন যোগ করি তাহলে এসিড থেকে এখানে এইচ প্লাস আছে, তাহলে 5টা এইচ প্লাস হয়েছে, কিন্তু তার পিএইচ এর মানটা কমে গেছে। এখান থেকে সাধারণ ধারণা এটা যে তুমি এটা বুঝবে, একটা দ্রবণে যদি আমরা এইচ প্লাস যোগ করি তাহলে তার পিএইচ এর পরিমাণটা কমে যায়। পিএইচ এর পরিমাণটা কমে যায় মানে তার পিএইচ এর মানটা চেঞ্জ হয়ে যায়। এই ঘটনা আবার ওএস মাইনাসের ক্ষেত্রেও সত্য। তো এই ঘটনা যদি আমরা বুঝি তাহলে আমি আরেকটা তোমাদেরকে একটু এখানে এক্সপ্লেন করার ট্রাই করি। ধরো এটা হলো আরেকটা দ্রবণ, এখানেও মনে করো এটা বি দ্রবণ, এইচ প্লাস এখানে আছে 3টা। তো আমরা তো একটু আগেই বললাম যে এইচ প্লাস 3টা থাকলে তার পিএইচ হয় 2। তো আমি এখানে ধরো আরেকটা এইচ প্লাস যুক্ত করলাম, অ্যাসিড যুক্ত করলাম, তো দেখা গেল তার পিএইচ এর মানও 2 রয়ে গেছে। তাহলে এই যে হলুদ কালারের বি পাত্রটা, এটাকে আমরা বলবো বাফার দ্রবণ, কিন্তু এইটাকে বাফার দ্রবণ আমরা বলবো না। মানে কিরকম, এইচ প্লাস যুক্ত করার পর বা ওএস মাইনাস যুক্ত করার পর, আমি এইচ প্লাসেরটা এখন দেখাইছি, ওএস মাইনাসেরটা পরে দেখাবো, যদি পিএইচ এর মানটা অপরিবর্তিত থাকে তখন তাকে আমরা বলবো বাফার দ্রবণ। এখানে 3টা ছিল, আমি এক্সটার্নাল একটা এইচ প্লাস যুক্ত করার পরেও পিএইচ এর মান কত আছে, 2 রয়ে গেছে। এখানে 2 ছিল, আরো যোগ করার পর এটা 1 হয়ে গেছে, এটা বাফার দ্রবণ নয়। তো এখন আসো তোমাদেরকে আমরা যদি বাফার দ্রবণের ব্যাপারগুলো একটু বোঝার ট্রাই করি, সংজ্ঞাটা একটু শিখো। বলছে বাফার দ্রবণ কি, খেয়াল করো, যে দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যুক্ত করলে এর পিএইচ এর মান অপরিবর্তিত থাকে তাকে কি বলা হয়, বাফার দ্রবণ বলা হয়। খুব ইজি একটা সংজ্ঞা, এটা তোমরা মনে রাখবা। তো এখন আসো আমরা এটা বোঝার আগে একটা ছোট জিনিস বুঝি। আমরা যে এই কনসেপ্টটা পড়তেছি এখান থেকে কি কি প্রশ্ন আসবে, এখান থেকে মোটা দাগে 3 ধরনের প্রশ্ন আসবে। একটা দেখো, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে বলবে। ক্রিয়া কৌশল ব্যাখ্যা করা মানে তোমাকে বুঝে নিতে হবে যে বাফার দ্রবণের ভিতর কি এমন ঘটে, এমনি এমনি দুনিয়ার সকল দ্রবণে তো এস প্লাস বা ওএস মানে যুক্ত করলে তার পিএইচ এর ভ্যালুটা কমে যায়, বেড়ে যায়, এই ধরনের ঘটনা ঘটে থাকে। কিন্তু বাফার দ্রবণের ভিতর কি হয় যে কারণে তার পিএইচ এর মানটা কমে না বা বাড়ে না, তাহলে এইটাকে বলা হয় হচ্ছে তোমার বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তোমাকে ব্যাখ্যা করতে হবে এর ভেতরে কি ঘটে। দ্বিতীয় জিনিসটা হলো, একটা পাত্র থাকবে, মনে করো এটা একটা পাত্র, এ পাত্র, এখানে আগে থেকে এইচ প্লাস আছে, মানে এটা একটা সলিউশন। তো এখানে বলছে তুমি কিছু, তোমাকে বলবে এখানে কিছু একটা যুক্ত করা হলো,
হ্যাঁ, এটা অ্যাসিড হইতে পারে, ক্ষার হইতে পারে। তো এটা যোগ করার পরেও এর পিএইচ এর মান পরিবর্তন হবে নাকি অপরিবর্তন হবে, এটা তোমাকে বলতে হবে। হ্যাঁ, তো এটা যদি তুমি বলো তাহলে এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, তাহলে পিএইচ এর মান পরিবর্তন হবে কিনা। যদি বাফা দ্রবণ হয় সেখানে পরিবর্তন হবে না, যদি বাফা দ্রবণ না হয় পরিবর্তন হবে। পরে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো একটা বাফা দ্রবণের পিএইচ নির্ণয়ের একটা সূত্র আছে, পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ এন্ড সল্ট বাই এন অ্যাসিড। তো এটা খুবই একটা মারাত্মক সূত্র, যে এটা দিয়ে আমরা বাফার দ্রবণের যে পিএইচ আছে সেটা বের করব। তো এখানে একটু তোমাদেরকে আমি এগুলো নিয়ে পরে বিস্তারিত বলবো, যদিও তাও আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে এখন আসো, বাফা দ্রবণের সংজ্ঞাটা তো আমরা পড়ছিলাম, যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে তার পিএইচ এর মান পরিবর্তন হয় না, সেটা হলো বাফা দ্রবণ। এই বাফা দ্রবণ আবার দুই প্রকার, একটাকে বলা হয় অম্লীয় বাফা দ্রবণ, আর একটা হলো ক্ষারীয় বাফা দ্রবণ। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে বাফা দ্রবণ কয় প্রকার? দুই প্রকার। কিরকম? অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার। এখন অম্লীয় বাফার কিভাবে তৈরি হয়? অম্লীয় বাফার দ্রবণ তৈরি হবে, একটা দুর্বল অম্ল নিতে হবে। পরে একটা অনুধাবনমূলক প্রশ্নে আমি বলবো যে কেন সবসময় আমরা দুর্বল অম্ল ব্যবহার করব, এবং ওই অম্লের একটা লবণ নিতে হবে। ওই অম্লের লবণ, এটাকে আমরা অন্য একটা ভাষায় বলতে পারি অনুবন্ধী। এর মধ্যে আমি একটু তোমাদেরকে অনুবন্ধী জিনিসটা একটু শেখাই। অনুবন্ধী জিনিসটা হলো অ্যাসিড এবং ক্ষারের থাকে, তাদের অনুবন্ধী থাকে। ফর এক্সাম্পল, আমি তোমাকে বললাম H2SO4, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এটা একটা অ্যাসিড, যে নিজে অ্যাসিড বা অম্ল, তার থাকবে অনুবন্ধী ক্ষার। কিরকম? তুমি যদি একটা অ্যাসিড থেকে একটা H+ কে নিয়ে ফেলো, তাহলে আসো আমরা এখান থেকে একটা H+ নিয়ে ফেলি, তাহলে H+ কে নিয়ে ফেললাম, তারপরে থাকে কি SO4 মাইনাস। এখানে অনেকে ভুল বুঝে 2 মাইনাস দিয়ে দেয়, 2 মাইনাস হবে না, তো একটা H+ সরাই ফেললে ওখানে মাইনাস হবে, একটা ঋণাত্মক চার্জ তৈরি হবে। তো এই যে তুমি একটা অ্যাসিড থেকে একটা H+ সরাই ফেলার পরে যেটা অবশিষ্ট আছে, এইটাকে আমরা বলি হলো তার অনুবন্ধী ক্ষার। তাহলে খেয়াল করো, অনুবন্ধী ক্ষার বুঝো তুমি। তাহলে যে নিজে অ্যাসিড বা যে নিজে অম্ল, তার থাকে অনুবন্ধী ক্ষার, আর যে ক্ষার তার থাকে অনুবন্ধী অম্ল। তো এখন আসো বিষয়টা আরো একটু ক্লিয়ার করি। তোমার হচ্ছে অম্লীয় বাফা দ্রবণ তৈরি হবে, একটা দুর্বল অম্ল নিতে হবে, আবার ওই অম্লে লবণ নিতে হবে। তো এখন যে স্টুডেন্টটা এখানে ক্লাসটা করতে আসছে, যে দুর্বল অম্ল চিনে না, দুর্বল ক্ষার চিনে না, তাহলে তার জন্য এটা আসলে সত্যিই বোঝাটা কঠিন। তাহলে তার আগে সেটা শিখে আসা উচিত। তো আমরা ক্লাস 10-এর একটা যে কমন দুর্বল অ্যাসিড সেটা এখানে নিলাম, ইথানোয়িক অ্যাসিড, COOH আছে, এই জন্য আমরা এটাকে অ্যাসিড বলি। তো এই অ্যাসিডটার একটা কিন্তু এখানে লবণ। তো এই অ্যাসিডের যেটা লবণ, এটা তুমি কিভাবে বুঝেছো? এটা হলো যে খেয়াল করো তো, আমি যদি এটার অনুবন্ধী বের করি কি হবে দেখো, CH3COO মাইনাস প্লাস H+, তাহলে এই অ্যাসিডটার অনুবন্ধী হলো যে এটা। হ্যাঁ, তাহলে এটার সাথে যদি কোনো একটা ধাতু যুক্ত হয় সেটা তার লবণ হয়ে যায়। তো এখানে সোডিয়াম যুক্ত হলো, সেই জন্য এটা হলো ওই ধাতুর লবণ। তাহলে আমরা কি করলো, ওই অম্লের লবণ। তাহলে অম্লীয় বাফার দ্রবণ হবে কি, একটা দুর্বল অম্ল নিতে হবে, ওই অম্লের একটা লবণ নিলে যে মিক্সারটা তৈরি হবে সেটা হবে অম্লীয় বাফার দ্রবণ। এবার আসো ক্ষারীয় বাফার দ্রবণ। ক্ষারীয় বাফার দ্রবণও সিম্পল জিনিস, দুর্বল ক্ষার নিতে হবে, ওই ক্ষারের একটা লবণ নিতে হবে। তাহলে এখানে একটা ক্ষার নিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে এখানে একটা নিলাম আবার অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে দুইজনকে মিক্স আপ করলে সেটাকে আমরা বলবো হলো একটা কি দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ। এখন আমি তোমাকে একটা প্রশ্ন দিতে পারি আর কি, সে প্রশ্নটা এরকম, ধরো এখানে আমি বললাম যে তুমি আমাকে একটু কাইন্ডলি বলো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড, তোমরা জানো এটা একটা হলো যে কি দুর্বল ক্ষার, তো আবার এটাও একটা লবণ। তাহলে এই যে আমি একটা মিক্সার বানালাম, এটা কি বাফার দ্রবণ হবে কিনা তোমরা একটু চিন্তা করো। তোমাদের আশা করি ভিডিওটা পজ করে চিন্তা করলে করতে পারো, না হলে দেখা শুরু করো। এটা আসলে বাফার দ্রবণ হবে না। কেন বাফার দ্রবণ হবে না? বাফার দ্রবণ হওয়ার শর্ত হলো তার লবণ যে আছে, লবণটাকে আসতে হয় তার অনুবন্ধী থেকে। হ্যাঁ, খেয়াল করো, একটু কঠিন লাগতে পারে। এটা আসলে কেন হবে না বুঝে নাও। সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, হলে এটা হইতো। সোডিয়াম তো কোথার থেকে আসে নাই, অর্থাৎ এই ক্ষার থেকে আসে নাই, তো এখানে এটা বাফার দ্রবণ হইতো অ্যামোনিয়াম ক্লোরাইড হলে। কেন? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অনুবন্ধী অম্ল হলো NH4+, বুঝতে পারছো? তাহলে এটার সাথে যুক্ত হয়ে যেটা হবে সেটাই অনুবন্ধী হবে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো আরো বিস্তারিতভাবে শিখবো। জ্ঞানের জন্য আমরা শিখবো বাফার দ্রবণ কাকে বলে, তারপরে হচ্ছে যে আমরা MCQর জন্য শিখবো বাফার দ্রবণ কয় প্রকার, আরেকটা জিনিস শিখবো কোনটা বাফার দ্রবণ কোনটা বাফার দ্রবণ নয়। এটা
এবার আসো, আমরা তো এখন এটা বাফার দ্রবণ প্রস্তুতি এটা শিখলাম, এটা ডিরেক্ট বাফার দ্রবণ কি একটু আগে যেটা শিখেছি সেটা হলো বাফার দ্রবণ প্রস্তুতি। কিরকম, এখানে কি আছে CH3COOH, তাহলে এটা ভাঙলে কি হয় CH3COO মাইনাস প্লাস H প্লাস, আমি একটু এখানে ইয়ে করে দিই, মাইনাস প্লাস H প্লাস, তাহলে এটা একটা, তাহলে এখানে আবার আমি এটা এর লবণ নাও CH3COONA, তাহলে এটা মিক্সার করলে কি যেটা আসবে CH3COO মাইনাস প্লাস Na প্লাস। তাহলে এটা হলো ডিরেক্ট বাফার দ্রবণ। এখানে যারা আছে তারা সবাই মিলে এই বাফার দ্রবণটাকে কি করে ফেলছে, তৈরি করে ফেলছে, বুঝতে পারছো, মানে সরাসরি। এখন ইনডাইরেক্ট বাফার দ্রবণ, ইনডাইরেক্ট বাফার দ্রবণটা বোঝাটা একটু মুশকিল আছে, তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। দেখো, এটা বোঝার জন্য প্রথমত যেটা করতে হবে, এই ক্ষেত্রে বিক্রিয়া করার পর বাফার দ্রবণ প্রস্তুত করা হয়। বিক্রিয়া করে, যেমন এখন তো আমাদের কাছে সরাসরি দুর্বল অ্যাসিড ছিল, সরাসরি লবণ ছিল, এখন সরাসরি দুর্বল অ্যাসিড সরাসরি লবণ এরা থাকবে না, কি হবে, একটা বিক্রিয়া থেকে দুর্বল অ্যাসিড উৎপন্ন হবে, আবার লবণ তৈরি হবে, তো দুইটা মিলে ওখানে তৈরি হবে। তো আমাদেরকে বিক্রিয়াটা জানতে হবে এবং সেখানে প্রশমন বিক্রিয়া করবে, তো মানে লবণ আসলে এটা তৈরি হয়েছে কিনা, যে এখানে এতটুকু আছে কিনা, এটাও বোঝাটা জরুরি। আসলে আমরা আস্তে আস্তে বোঝার ট্রাই করি। তোমরা এই সূত্রগুলো মনে রাখতে হবে। বলছে একটা দুর্বল অ্যাসিড থাকতে হবে, দুর্বল অ্যাসিডের সাথে সবল কার বিক্রিয়া করলে তখন অম্লীয় বাফার তৈরি হয়, মাস্ট মুখস্থ করতে হবে। কি বললাম, একটা দুর্বল অ্যাসিড এর সাথে যদি একটা সবল কার নাও, তাহলে তখন একটা অম্লীয় বাফার তৈরি হবে। আবার যদি তুমি আরেকটা ঘটনা দুর্বল ক্ষার নাও, তার সাথে সবল অ্যাসিড নাও, তখন ক্ষারীয় বাফার তৈরি হবে। আস্তে আস্তে বুঝবো, উদাহরণ দিলে বুঝবা। এই কন্ডিশনটা তোমাকে সারা জীবন মনে রাখতে হবে। এটা মনে না রাখলে তুমি প্রতিবারে এমসিকিউতে ভুল করবা। তুমি যে এখানে অ্যাসিড বা সবল ক্ষার নিচ্ছ, সেখানে একটা জিনিস মাথায় বারবার তোমার মনে রাখতে হবে, দুর্বল যাকে নিচ্ছ তার মোল সংখ্যা সবলের মোল সংখ্যা অপেক্ষা সবসময় কি হতে হবে, বেশি হতে হবে। অর্থাৎ এন অফ মোল সংখ্যা উইক আর স্ট্রং এর থেকে উইকেরটা বেশি হতে হবে। হ্যাঁ, মানে দুর্বল যেটাকে নাও তুমি, হ্যাঁ, এটা কি হইতে পারে, দুর্বল ক্ষার হইতে পারে, হ্যাঁ, তাহলে দুর্বল অ্যাসিড হইতে পারে, দুর্বল হোয়াট এভার যেটা এটা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, তো এই কন্ডিশনটা তোমাদের মনে আছে কিনা দেখো। হ্যাঁ, এটা এই ব্যাপারটা আমরা পরে এটা নিয়ে অনেক কাজ করবো, সেজন্য এখন তোমাদের এখানে আমি একটা জিনিস দিলাম, এটা একটু বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। যেমন আমি তোমাদেরকে বললাম যে ইথানোয়িক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, খেয়াল করো, আমি এখানে এটা তোমাদের এখানে, যেমন এখানে আছে ইথানোয়িক অ্যাসিড CH3COOH প্লাস কে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, বলো তো ভাই, এই যে দ্রবণটা আছে এটা বাফার দ্রবণ কিনা, তুমি নিশ্চয়ই বলবা বাফার দ্রবণ না। কেন? কারণ তুমি বলতেছো ভাই এখানে তো অ্যাসিড আছে, এটা তো একটা ক্ষার আছে, অ্যাসিড আর ক্ষার মিলে তো বাফার দ্রবণ হয় না। বাফার দ্রবণ হওয়ার জন্য একটা অ্যাসিড লাগবে, ওই অ্যাসিডের লবণ লাগবে। তাহলে এবার তোমায় একটা জিনিস বুঝো, এটা যেহেতু অ্যাসিড, এটা ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, তোমরা নিশ্চয়ই জানো, লবণ এবং পানি উৎপন্ন করবে, লবণ এবং পানি উৎপন্ন করবে। তাহলে এখানে কি কি লবণ তৈরি হবে, আমরা বলি কি তৈরি হবে, CH3COONA প্লাস H2O, এইটা তৈরি হলো, তাই না? এইটা যে তৈরি হলো, এখানে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করতে হবে, ক্লাসে এটা অনেকেই বুঝতে নাই। এই যে এখন কিন্তু বাফার দ্রবণের মতো একটা ব্যাপার হয়ে গেছে, কিরকম, এটা একটা কি, এটা একটা দুর্বল অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড, আর এইখানে এটা একটা কি বলতে, এটা একটা লবণ। তাহলে দেখো এই বিক্রিয়ায় যদি এইটার এটা অবশিষ্ট থাকে, এই দুইজন মিলে কিন্তু বাফার দ্রবণ এখানে তৈরি করবে। কথা বুঝতে পারছো? তাহলে এটা হলো ইনডিরেক্ট বাফার দ্রবণ বিক্রিয়া করার পর। এবার আসো আমরা এই ব্যাপারটাকে একটু বোঝার ট্রাই করি। খেয়াল করো, আমাদের কিছু কন্ডিশন ছিল না, কন্ডিশন দেখো, কন্ডিশনটা কি ছিল, ছিল যে একটা দুর্বল অ্যাসিড সবল কার অম্লীয় বাফার, কন্ডিশন কি হতে হবে, উইকের মোল সংখ্যাটা বেশি হতে হবে। দেখো আমি ধরো এটার মোল সংখ্যাটা নিলাম 50, এটা মনে করো নিলাম 20, খেয়াল করতে হবে। তাহলে এখন যদি এগুলোর আবার আরেকটা জিনিস আছে, এটার তুল্য সংখ্যা হলো 1, আবার এটারও তুল্য সংখ্যা 1, তুল্য সংখ্যা ভিন্ন হলে ডিফারেন্ট কেস। তো এখন যাদের আবার তুল্য সংখ্যা সম্পর্কে আইডিয়া নেই, তারা তো আবার আমাকে গালিগালাজ করবে। তাহলে আসলে আমরা একটু তুল্য সংখ্যা সম্পর্কে জেনে আসি। তুল্য সংখ্যা মানে হলো, তোমরা মনে রাখবা, অ্যাসিডের ক্ষেত্রে তার প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, মানে কিরকম,
ধরো H2SO4 অথবা আমি যদি বলি HCl, এগুলোর তুল্য সংখ্যা কত? সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তুমি যতটা H প্লাসকে নিয়ে ফেলতে পারো, এখান থেকে তো দুটা H প্লাসেই প্রতিস্থাপিত হয়, তারপরে কি হয় SO4 2 মাইনাস। হ্যাঁ, তাহলে এই যে দুইটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা যায় বা দুইটা হাইড্রোজেনকে এখান থেকে রিপ্লেস করা যায়, ওই অ্যামাউন্ট অফ টোটাল হাইড্রোজেন রিপ্লেসমেন্ট ইলেকট্রন, এটাকে আমরা বলবো হচ্ছে কি তার তুল্য সংখ্যা। তো এখন এটার তুল্য সংখ্যাকে ই দ্বারা প্রকাশ করা হয়, এটার ই এর ভ্যালু হবে 2, যদি HCl তাহলে এখানে H প্লাস কয়টা? একটা, তাহলে কি হবে ক্লোরিন মাইনাস, তাহলে এটার জন্য তুল্য সংখ্যা কত হবে? 1। তো এখন ক্ষারের ক্ষেত্রে তুমি আমাকে বলতে পারো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা একটা ক্ষার, তা আমি যদি জিজ্ঞেস এটার তুল্য সংখ্যা কত, তাহলে এটার তুল্য সংখ্যা হবে 2। কেন? খুব সিম্পল, ক্ষারের ক্ষেত্রে আমরা হাইড্রো প্রতিস্থাপনীয় OH মাইনাসের কথা চিন্তা করব, এখানে দুইটা OH মাইনাস, সেজন্য এটার ই এর ভ্যালু হবে 2। তাহলে নিচে আমি যদি তোমাদেরকে বলি ভাই বলো তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত, তোমরা বলবা এখান থেকে যদি সোডিয়ামের একটা প্লাস হয়, OH এর যদি একটা মাইনাস হয়, তাহলে এখানে কত আছে? সব 1, তাহলে এর ই এর ভ্যালু 1। তো এইভাবে কিন্তু এগুলো আবার লবণের তুল্য সংখ্যা অন্যরকম হয়, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে জানবো। তুমি আপাতত অ্যাসিড আর ক্ষারের তুল্য সংখ্যা জানা দরকার এটাই। তো তারপরেও তোমরা একটু জেনে রাখো যে তুল্য সংখ্যা মানে হলো যে মোটামুটি টোটাল অ্যামাউন্ট অফ এক্সচেঞ্জ ইলেকট্রন, কতটা ইলেকট্রন এক্সচেঞ্জ হলো একটা রিঅ্যাকশনে। হ্যাঁ, যেমন সালফিউরিক অ্যাসিডে কি হলো, এখানে দুইটা ইলেকট্রনই তো, সালফেট দুইটা ইলেকট্রন, H প্লাসের দুইটা ইলেকট্রন, এই ইলেকট্রনগুলোর তো বিনিময় হলো, তো বিনিময় হওয়া ইলেকট্রনগুলোর সংখ্যাকে আমরা বলবো তুল্য সংখ্যা। তো এখন আমি তুল্য সংখ্যা কেন পড়াইছিলাম সেটা আমাদের এখানে একটু কাজে লাগবে। তো এখানে আসো, খেয়াল করো যে এখানে 50 মোল, এখানে একটা বিক্রিয়া করতেছে 50 মোল ইথানোয়িক অ্যাসিড, যার তুল্য সংখ্যা 1, সোডিয়াম হাইড্রোক্সাইড 20 মোল। খেয়াল করো তুল্য সংখ্যা 1 মানে আমরা বুঝে নিই দুজনে পাওয়ার সমান। তাহলে এখন অ্যাসিড এবং ক্ষার, এটার ও 50 মোল থাকার কারণে ওর 20 মোলকে প্রশমিত করে ফেলবে, তাহলে কি হয়ে যাবে? সোডিয়াম হাইড্রোক্সাইডকে নাই হয়ে যাবে। তোমরা মনে করতে পারো এটা লিমিটিং বিক্রিয়ক, তাহলে এটা শেষ। তাহলে এখান থেকে কি তৈরি হলো? ইথানোয়িক অ্যাসিড আর পানি। তাহলে দেখো তো এখন পাত্রের মধ্যে এটা অবশিষ্ট আছে আর এটা অবশিষ্ট আছে, এই দুইজন যদি অবশিষ্ট থাকে এরা মিলে অবশ্যই কি তৈরি করে? বাফার দ্রবণ তৈরি করে। কথা বোঝা গেছে? আই হোপ বুঝতে পারছো। সেকেন্ড কথাটা চিন্তা করো তোমরা, এখানে কন্ডিশনটা ফিল আপ করছে কিনা দেখো। ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, এর মোল সংখ্যা বেশি হয়েছে, এটার ক্ষারের মোল সংখ্যাটা ছিল কম ছিল, সেই জন্য এটা বাফার দ্রবণ হয়েছে, কন্ডিশনটা মেনটেন করছে বলেই। তো দ্বিতীয়টা দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর HCl। তো এখানেও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ই এর ভ্যালু এটার জন্য 1, ই এর ভ্যালু এটার জন্য 1। তো খেয়াল করো এটা তো তোমার চিন্তা করতে হবে, এটাও যদি তুমি 50 মোল নাও, এখানে ধরো 30 মোল নিছো, তাহলে তো এই 30 মোল এটা এখান থেকে চলে গিয়ে আবার 20 মোল কি তৈরি করবে? এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই দুজন মিলে তো বাফার দ্রবণ তৈরি করবে দ্রবণের মধ্যে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এইটা নিয়ে গত ক্লাসে আমার অনেক কনফিউশন হয়েছে, এটা একটু তোমরা বোঝার ট্রাই করো। বুঝার ট্রাই করবে এই জন্য যে এই ইথানোয়িক অ্যাসিড আছে, এটার তুল্য সংখ্যা কিন্তু 1 আর এটার তুল্য সংখ্যা কত বলো? 2। তো এই সমস্ত যদি তুমি তুল্য সংখ্যা মানে ডিফারেন্ট থাকে, তাদের ক্ষেত্রে চিন্তাটা করবা যেরকম যে একজনের তুল্য সংখ্যাটা আরেকজনের সামনে নিয়ে আসবা। এটা আর কি, তার মানে আমরা এটাকে আরো একটা জিনিস হিসেবে বলতে পারি যে এখানে উদাহরণটা এভাবে আমরা দিয়েছিলাম যে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে ইথানোয়িক অ্যাসিডের দুজনকে লাগবে। হ্যাঁ, এটাই। এখন আসো বিষয়টা একটু ক্লিয়ার করে তোমাদেরকে বলি। আমি যদি তোমাদেরকে এখানে একটা জিনিস বলি যে এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি 20 মোল লাগে, ইথানোয়িক অ্যাসিড লাগবে 40 মোল। কেন? এটা একটু বুঝতে হবে, কারণ এই যে এটার আমি আরও মনে হয় ভালো করে বুঝাতে পারতাম, এরকম 2 × 20 দিলে আরও ভালো করে বুঝতে পারতাম। মনে করো আমাদের কাছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে এখানে কত? 20 মোল। তাহলে এই ক্যালসিয়াম 20 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে ইথানোয়িক অ্যাসিড লাগবে 40 মোল। কেন? কারণ ওর শক্তি কম, এটা একটু বুঝতে হবে। এটার জন্য তুল্য সংখ্যা দিয়ে এভাবে বোঝা যায়। তো এই জন্য আমাদের এই যে এখানে টোটাল অর্থাৎ এইটার 20 মোলকে প্রশমিত করতে এটার 40 মোল প্রশমিত কি লাগবে, প্রয়োজন লাগবে। এটা আমরা এরকম করে গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম। ধরো আমার নাম হচ্ছে সাগর, আরেকজনের নাম মনে করো মাগর। তা আমি যদি এখানে মাগর আগে 2 দিই, এখানে কে শক্তিশালী? সাগর শক্তিশালী। কেন বলো তো? কারণ সাগরের সমান হইতে মাগর কয়জন হইতে হয়েছে? 2 জন হইতে হয়েছে।
তাহলে একজন সাগরকে মারার জন্য 2 জন মাগর দরকার। তাহলে এখন অ্যাসিড, তাহলে 20 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে এতে 2 আছে দেখে এখানে 40 মোল কি দরকার হবে। কথা কি বোঝা গেছে? এবং এইখান থেকে যা তৈরি হবে তা কিন্তু বাফা দ্রবণ নয়। কেন? এটা যখন বিক্রিয়া করছে এটা কিন্তু এটাও শেষ হয়ে গেছে, এটাও শেষ হয়ে গেছে। তাহলে এখন আর অ্যাসিডটাও আর অবশিষ্ট নাই, ক্ষারও অবশিষ্ট নাই, শুধু অবশিষ্ট আছে কে? এরা। তো এখন এই লবণ আর পানি মিলে কি তোমার বাফা দ্রবণ হবে? এই জন্য এই দুটা থেকে বাফা দ্রবণ তৈরি হবে, এটা থেকে বাফা দ্রবণ তৈরি হবে না। কিন্তু বাফা দ্রবণ হইতো, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো কিভাবে হইতো। এখানে একটা লবণ আছে, তার একটা অম্ল, যদি এটার পরিমাণ তার 60 হইতো, খেয়াল করো এর 20 মোলকে প্রশমিত করতে 40 মোল দরকার, কিন্তু এখানে ছিল মনে করো 60 মোল, তাহলে এখানে আবার 20 মোল থেকে যাইতো না। তাহলে ওই 20 মোল ওর সাথে বিক্রিয়া করে এটা বাফা দ্রবণ তৈরি করতো। তোমরা এটা গত ক্লাসে বুঝো নাই, আই হোপ এখন বুঝতে পারছো। এখানে যদি ওর 60 মোল থাকতো, আগে তোমার প্রথমে এটা বুঝতে হবে কেন এটার 40 মোল দরকার, এটা বুঝতে হবে। তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। আর এগুলোকে বলা হয় হচ্ছে তোমার ইনডাইরেক্ট বাফা দ্রবণ। এরপরে তোমরা এই প্রশ্নটাও একটু সলভ করো। এখানে বলছে নিচের কোনটি বাফা দ্রবণ এবং নিচের কোনটি বাফা দ্রবণ নয় চিহ্নিত করো। এখানে খেয়াল করো এটা একটা অ্যাসিড, এটা একটা ক্ষার। তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে যদি কি তৈরি হয়? লবণ পানি তৈরি হয়। তো এখানে অ্যাসিড আর ক্ষার মিললে কিন্তু বাফা দ্রবণ হইতে পারে, এটা আমরা প্রথমে দেখে এসেছি। খেয়াল করো এই যে একটা দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার, তাহলে অম্লীয় বাফা তৈরি করবে, তবে কন্ডিশন থাকতে হবে যেটা দুর্বল আছে সেটাকে পরিমাণে বেশি হতে হবে। এবার আসো এখানে আসো, এটা ইথানোয়িক অ্যাসিড দুর্বল, তাহলে এখানে 20 মোল আছে, তাহলে এখানে আছে 15 মোল, তাহলে এটা বেশি না, তাহলে এটা বাফা দ্রবণ হবে। এটাকে আরো ভালো করে বুঝলে কি হয়, এখানে একটা লবণ তৈরি হবে, সেটার সাথে এখানে যদি এটাকে প্রশমিত করতে ওর 15 মোল চলে যাবে, আরো 5 মোল থাকবে না, এই 5 মোলটা এখানে যে লবণ আছে তার সাথে মিশিয়ে বাফা দ্রবণটা তৈরি করবে। দ্বিতীয় কথা দেখো 20 মোল ইথানোয়িক অ্যাসিড আছে, 13 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, বাফা দ্রবণ হবে কিনা? হবে না। তোমরা চিন্তা করতে পারো এর আগে তো স্যার আপনি বলছেন যে এখানে একটা অ্যাসিড আছে এখানে একটা ক্ষার আছে, হয়, কিন্তু কন্ডিশনটা ফিল আপ করে নাই কেন? দুর্বল যেটা তার মোল সংখ্যাটা বেশি হতে হয়, এখানে ক্ষারের মোল সংখ্যাটা কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে, এই জন্য এটা বাফা দ্রবণ, এটা বাফা দ্রবণ নয়। বুঝেছো তো? এখন আসো এখানে 20 মোল ইথানোয়িক অ্যাসিড, 30 মোল HCl। তাহলে খেয়াল করো ইথানোয়িক অ্যাসিড এটা একটা অ্যাসিড, HCl ও নিজেও একটা অ্যাসিড, তাহলে অ্যাসিড আর অ্যাসিড মিলে কি বাফা দ্রবণ হবে? না, অ্যাসিড আর অ্যাসিডের বিক্রিয়া নাই কোনো। এটা দেখো 20 মোল অ্যামোনিয়া, 10 মোল HCl, এটা খেয়াল করো দুর্বল অ্যামোনিয়া কি দুর্বল ক্ষার, দুর্বল ক্ষারের সাথে কি অ্যাসিড, এটা খেয়াল করো ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া হয় কিনা। দুর্বল ক্ষার সবল অ্যাসিড বিক্রিয়া হয়, কি হয়? ক্ষারীয় বাফার, কন্ডিশন মানে কিনা দেখো। কন্ডিশন হচ্ছে দুর্বল যে আছে সে বেশি আছে, সেই জন্য এটাও বাফা দ্রবণ হবে। এটা খুব চমৎকার, এটা তোমরা গতদিন বুঝো নাই, এটা আমরা এখন বুঝাই তোমাদেরকে। খেয়াল করো এখানে আছে 20 মোল অ্যামোনিয়া আর আছে 15 মোল H2SO4। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, H2SO4 এর তুল্য সংখ্যা 2, এটা একটু বুঝো। এমনি তোমরা সাধারণ চিন্তা করো একটা দুর্বল ক্ষার, তার সাথে তো একটা সবল অ্যাসিড, বাফা দ্রবণ হবে। তারপর একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে এইটার পরিমাণটাও বেশি, তাহলে তো এটা বাফা দ্রবণ, কিন্তু অ্যাকচুয়ালি না। কেন বলো তো? কারণ এইখানে পরিমাণটা 15 নয়, এই পরিমাণটা হবে 30। কেন? এখানে যে 15 আছে সেটা একটা H+ এর জন্য 15, কিন্তু এখানে তো 2টা H+ আছে, এর জন্য এটা 15 গুণ 2, এই জন্য এটা কি হবে? তোমরা কি কথাটা বুঝতে পারছো? আবারও আমি বলি, হয়তো অনেকে এটা বুঝতে পারতেছো না। তোমাদের চিন্তাটা এরকম যে স্যার ঠিক আছে আপনি বলছেন একটা দুর্বল ক্ষার একটা সবল অ্যাসিড বিক্রিয়া করলে বাফার হয়, তো কন্ডিশন কি হয়? কন্ডিশনটা মিলাই দেখি, দুর্বল ক্ষার যদি বেশি হয় তাহলে এটা বাফা দ্রবণ হয়, কিন্তু এইখানে এইটা পরিমাণটা বেশি, এই জন্য বাফা দ্রবণ নয়। এখন প্রশ্ন হতে পারে এই পাশটা কেন বেশি? কেন বেশি খেয়াল করো, এটা অ্যামোনিয়ার তুল্য সংখ্যা হলো যে এটার এর ভ্যালু হলো যে 1, তুল্য সংখ্যা 1, তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। কথা বুঝতে পারছো? তাহলে এইখানে সালফিউরিক অ্যাসিড তুল্য সংখ্যা বেশি, এইটা যেটা আছে এটা কত হবে? 15 গুণ 2 সমান কত হবে? 30। তাহলে এখন দেখো এখানে কোনটা বেশি হয়ে গেছে? এই পাঁচটা বেশি হয়ে গেছে।
তো সেই জন্য এটা বাফার দ্রবণ নয়। তো আশা করি এই যে এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। পরের অংশে আমরা চলে যাই। বাফার দ্রবণের বৈশিষ্ট্য আছে, বাফার দ্রবণের একটা পিএইচ মান নির্দিষ্ট এমসিকিউতে আসবে। বাফার দ্রবণ যদি তুমি লঘু করো বা কিছু পানি টানি যোগ করো তাহলে তার পিএইচ এর মান অপরিবর্তিত থাকবে। প্রতিটি বাফার দ্রবণের ক্ষেত্রে একটা বাফার ক্ষমতা থাকে, সেই বাফার ক্ষমতাটা আমরা কেমনে বের করি এটা একটু দেখো। তুমি তো একটা বাফার দ্রবণে যদি যতটুকু অ্যাসিড বা ক্ষার যোগ করো তার পরিমাণটা উপরে লিখতে হবে মূল সংখ্যাটা, আর পিএইচ এর পরিবর্তনটা নিচে লিখতে হবে, কতটুকু পিএইচ পরিবর্তন হলো বা হয় নাই সেটা। তো এখন আসো এটা হচ্ছে এমসিকিউর জন্য আসবে, বাফার ক্ষমতাটা আসতে পারে। এবার একটা ম্যাথস দেখো, বলছে একটি বাফার দ্রবণে পিএইচ এর মান কত 4.741, ওই বাফারে প্রতি লিটারে এত মোল যুক্ত করা হলে পিএইচ এর 4.7 হয়, তাহলে বাফার ক্ষমতা কত? তাহলে তোমরা বাফার ক্ষমতা বিপি কতটুকু যোগ করছে বলছে এত 0.301, নিচে কি হবে পরিবর্তিত বাফার কি হবে 4.741 মাইনাস 4.7, তাহলে এখানে যে রেজাল্টটা আসবে সেটাই হলো এখানে বাফারের পাওয়ার। খুব সিম্পল। এখন হচ্ছে বাফার দ্রবণ হচ্ছে রক্তের বাফার আছে, আমাদের মানুষের যে হিউম্যান বডি আছে এর রক্তে বাফার আছে 4টি। এটা আগের বইতে 3টা ছিল, এখন এই বছর নতুন এডিশনে হিমোগ্লোবিন বাফারটাও অ্যাড হলো। তো এখানে এগুলো তোমাদের জন্য এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। একটাকে রক্তের বাইকার্বনেট বাফার, আন্তঃকোষীয় ফসফেট বাফার, প্লাজমা বাফার এবং হিমোগ্লোবিন বাফার। তো এখানে মনে রাখবা পিকেএ 6.1, এটার পিকেএ 7.2, এগুলো জাস্ট মুখস্থ করতে হবে অ্যাডমিশন টেস্টের জন্য, এগুলো এসএসসি তো খুব কমই আসবে। বাফারের ক্রিয়া কৌশল, এটাই আজকে আমরা ক্লাসটা শেষ করবো। এটা দেখে ক্রিয়া কৌশল মানে এটা খুবই চমৎকার একটা জিনিস যে তুমি অ্যাকচুয়ালি ওখানে কি হয় যার কারণে তার পিএইচ এর মানটা চেঞ্জ হয় না, এটা আগেই আমরা বলেছি। আসো এখানে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আছে, ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আছে। তো প্রথমে আমরা অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা একটু দেখি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা দ্রবণ, এটা একটা অম্লীয় বাফার। তো এখন আমি একবার এখানে H+ যোগ করব, তারপর আমি যদি দেখাই যে H+ যোগ করার পরেও এর দ্রবণের পিএইচ এর মানটা কি আছে অপরিবর্তিত আছে, তাহলে এটা বাফার দ্রবণ। আমি আরেকবার ক্ষার যোগ করে দেখাবো, তাও যদি এটার কি থাকে পিএইচ এর ভ্যালুটা অপরিবর্তিত থাকে তাহলে এটাকে আমরা বলবো বাফার। ওকে, তো এখন আসো, তো এখন খেয়াল করো তো এই অবস্থায় এই যে একটা দ্রবণ এটার কি কোনো পিএইচ আছে? আছে নিশ্চয়ই, কেন এখানে একটা H+ আছে। আমি তোমাকে আবারও বোঝার সুবিধার জন্য বলি ভাই, কোন একটা দ্রবণে H+ যদি একটা থাকে, এখানে OH- আছে 0, তাহলে পিএইচ এর মান আমরা মনে করব 3। বোঝার জন্য এটা একটার জন্য 3 হয় না। কি বললাম ভাই, একটা H+ থাকলে তার পিএইচ আমরা কয়টা ধরবো 3 ধরবো। হ্যাঁ ওকে বুঝলাম। এবার আসো আমরা এখানে একবার অ্যাসিড যোগ করি। তোমাদেরকে মনে রাখতে হবে অ্যাসিড মানে হলো কি, খেয়াল করতে হবে এক H+। হ্যাঁ, তো H+ মানে হলো যে অ্যাসিড। আসো আমরা অ্যাসিড যোগ করি। এখানে একটু খেয়াল করো, অ্যাসিড যোগ করার পূর্বে H+ ছিল একটা, অ্যাসিড যোগ করি নাই আমরা, OH- ছিল 0টা, তাহলে পিএইচ এর মান 1 হলে 3 হয়, এটা আমরা বোঝার জন্য বলতেছি। তো এখন আমরা একটা কাজ করি, অ্যাসিড যোগ করার সময়, অ্যাসিড যোগ করা মানে মনে রাখবা H+ যোগ করবা। তাহলে আমি এখন H+টা এখানে আসলো যোগ করার সময়, এখন H+ কয়টা হলো বল, এখানে একটা এখানে একটা, তাহলে টোটাল কয়টা 2টা, তাহলে H+ এর পরিমাণটা কত 2, OH- 0। তাহলে খেয়াল করো, তোমাদেরকে আগেই বলছি H+ এর পরিমাণ বাড়লে পিএইচ এর মান কি হয়ে যাবে কমে যাবে, তাহলে এটা মনে করো 2। কি বললাম এটা 2, তাহলে পিএইচ এর মান 3 ছিল, সেখান থেকে কত হয়ে গেছে ভাই H+ যোগ করার কারণে 2 হয়ে গেছে, কিন্তু এটা খানিক সময়ের জন্য। এই H+টা এটার সাথে গিয়েই তার এটা আয়নের সাথে এখানে কি তৈরি করে ফেলবে CH3COOH। এটা বুঝছো কিনা দেখো, একটুকু সময়ের জন্য এখানে পিএইচ চেঞ্জ হয়েছিল, কিন্তু এই H+টা ইথানয়েড আয়নের সাথে ইথানোয়িক অ্যাসিড হয়ে যাওয়ার কারণে এইখানে অ্যাসিড যোগ করার পর, তাহলে এখন কি আর ভাই এই H+টা কি আর আছে নাই, তাহলে এখন এক্সিস্টিং কোনটা আছে এই H+টা, তাহলে আগে যেটা ছিল সেটা 1 এবং 0, তাহলে পিএইচটা কি হবে 3 হবে। বুঝছো কিনা দেখো, একটু করে কমাইছিল, তাহলে এই কারণে, তার মানে আমি একবার এখানে H+ যুক্ত করলাম, একবার H+ যুক্ত করার পর হ্যাঁ তার একটুকু সময়ের জন্য পিএইচ এর মানটা চেঞ্জ হয়েছিল, তো কিন্তু পরবর্তীতে সেটা আবার আনচেঞ্জ হয়ে গেছে। এইটাই হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, বা একবার H+ যোগ করে দেখালাম, কিন্তু এই ঘটনাটা আমাদের আরেকবার কি করতে হবে ক্ষার যোগ করে দেখাইতে হবে। হ্যাঁ, ক্ষার যোগ করে দেখাইতে হবে। দেখো হ্যাঁ, ক্ষার যোগ করে দেখায়। হ্যাঁ, এখন খেয়াল করতে হবে, এটাও খুব চমৎকার।
তো আমি ক্ষার যোগ করা মানে তুমি মনে করবা OH মাইনাস যোগ করা। হ্যাঁ, তো এখন দেখো এইখানেও H প্লাস আছে কয়টা, কোনো কিছু না করার আগে H প্লাস আছে একটা, OH মাইনাস আছে 0টা, পিএস এর মান হয় মনে করো 3। ওকে, তো এখন আমি এখানে ক্ষার যোগ করলাম, কাল যোগ করার সময় তাহলে এখানে OH মাইনাস কয়টা হয়ে গেল, একটা। তাহলে OH মাইনাস পিএস H প্লাস হয়ে গেল একটা, OH মাইনাস হয়ে গেল একটা, তাহলে দুইটা সমান হয়ে গেল। তাহলে ধরো এটার জন্য আমরা পিএস এর মানটা 7 ধরলাম। কথা বুঝতে পারছো কিনা? মানে দুইটার ইকুয়াল আছে, নিরপেক্ষ দ্রবণের মতোই চিন্তা করলাম। তাহলে এখন তো ভাই বাফার দ্রবণ ক্ষার যোগ করার কারণে পিএস এর মানটা তো চেঞ্জ হয়ে গেল, মানে 3 থেকে 7 হয়ে গেল। তো এইটা বুঝার জন্য আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো এই OH মাইনাসটা এসে আবার এখানকার H প্লাসের সাথে বিক্রিয়া করে এইখানে পানি তৈরি করে ফেলবে। পানি যখন তৈরি করে ফেলবে, এখানে H প্লাসও নাই, OH মাইনাসও নাই, আর H প্লাসও নাই, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে দুইটাই 0 0 হয়ে গিয়ে এটা পিএস এর মানটা ধরো 0 হয়ে গেছে। মানে চেঞ্জ তো হচ্ছে ভাই, তুমি এটা বুঝো, এটা এগুলো লজিক্যাল না, আমি তোমাকে থিওরিটিক্যালি বুঝাচ্ছি, তুমি এটা বুঝার পরে গাইডের বা বইয়ের এক্সপ্লেনেশনটা পড়বা, একদম ইজিলি বুঝে যাবা। তাহলে এখন আসো, এটা হয়ে গেছে। তো এইটার পরে আমাদের একটা চমৎকার জিনিস আছে, আমি তোমাদের একটা বলছিলাম যে আমাদের বাফার দ্রবণে কেন দুর্বল অ্যাসিড ব্যবহার করা হয় বা দুর্বল ক্ষার ব্যবহার করা হয়। দুর্বল ক্ষার বা দুর্বল অ্যাসিডের ব্যাপারটা আসলে কি, এটা আমরা বোঝার জন্য একটা জিনিস বলি। ধরো ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, এর অর্থ কি? এর প্যাডের ভিতর ধরো 100টা H প্লাস আছে, কিন্তু সে কোনো কিছু সংস্পর্শে আসলে সে ওখান থেকে H প্লাস ছাড়তে পারে 1 থেকে 5টা পর্যন্ত, বাকি 95টা তার পেটের ভিতর থাকে। তো সে কি করে, যদি তার কোনো জায়গায় ঘাটতি হয় সেখান থেকে আরেকটা প্রোভাইড করতে পারে। তো একটা জিনিস H প্লাস যদি একটা কি হয় বলো তো, সালফিউরিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিড, এর ব্যাখ্যাটা কি? সালফিউরিক অ্যাসিডের ভিতরে যদি 100টা H প্লাস থাকে, সে অ্যাট দ্য সেম টাইম 100টা H প্লাসকে সে ছেড়ে দিবে, তার পেটের ভিতর আর জমা থাকে না, তার মানে সংকটকালীন সময়ে সে আর প্রোভাইড করতে পারে না। ঠিক একই কারণে ইথানোয়িক অ্যাসিড এই পর্যন্ত এসে এখানে খেয়াল করো, এই অংশ OH মাইনাসটা যখন এটা যখন পানি হয়ে গেছে, তাহলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, তার মানে তার পেটের ভিতর আরও H প্লাস আছে, সে এখানে আরেকটা H প্লাস সরবরাহ করবে। কেন? সে প্রয়োজন ছিল তখন করছে, প্রয়োজনের কারণেই করছে, আগে কিন্তু করে নাই। তো তখন আবার কি হয়ে যায়, এই যে আগের মতোই H প্লাসের পরিমাণ এখন 1 হয়ে যাবে, OH মাইনাস 0 হয়ে যাবে। 1 আর 0 হলে পিএস কত হয়? 3 হয়। এই যে দেখো, আমি এখানে পিএস এর মানটা আনচেঞ্জ হয়ে গেল। এই যে ভেতরে মেকানিজমটা ঘটে, এই মেকানিজমটাকে বলা হয় হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। অর্থাৎ আমি একবার H প্লাস যোগ করে দেখালাম, সেখানে তার পিএস এর কোনো পরিবর্তন হলো না, আর একবার OH মাইনাস যুক্ত করে দেখালাম, তখনও পিএস এর মান কোনো পরিবর্তন হলো না, তাই এটা বাফার দ্রবণ। তো আমাদের এটা একটা লিখিত ফরম্যাট থাকতে হবে, ওই লিখিত ফরম্যাট দিয়েই আমাদের স্যারদেরকে বুঝাই দিতে হবে। তো আমি এখানে তোমাদের ফরম্যাটটা দিয়েছি। এই যে অল্প মাত্রায় যোগ করলে কি হবে, এই যে পিডিএফটা দেওয়া আছে, আমি যে কথাগুলো মানে পুস্তকের ভাষার বাইরে গিয়ে বলেছি, কনভারসেশনের ভাষার মতোই বলেছি, এটাকে তোমাদের একটা বুকিশ একটা স্ট্যান্ডার্ড দিতে হবে, সেই জন্য আমি এটা দিয়েছি, তোমরা এটা ফলো করলে হয়ে যাবে। তো আসো, আমাদের শুধু আরেকটা টাইপ বাকি আছে, সেটা বাফার দ্রবণের পিএস এবং পিওএস নির্ণয়। তো বাফার দ্রবণের পিএস এবং পিওএস নির্ণয় করার জন্য একটা সমীকরণ আছে, এটার নাম হলো হ্যান্ডারসন-হেসেলবাখ সমীকরণ। হ্যান্ডারসন-হেসেলবাখ সমীকরণ কি? এটার একটা সূত্র আছে, তোমাদেরকে আগেই আমি সেটা দেখাইছি। সেই সূত্রটা হলো বাফার দ্রবণের পিএস ইকুয়ালস টু PKA প্লাস লগ, হ্যাঁ, থার্ড ব্র্যাকেটে সল্ট বাই অ্যাসিড। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি আমাদের বাফার দ্রবণের পিএস নির্ণয়ের সূত্র। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এইখানে থার্ড ব্র্যাকেট মানে কিন্তু কি বোঝায় বলো তো? ঘনমাত্রা বোঝায়। ঘনমাত্রার একটা সূত্র আছে, ঘনমাত্রা C ইকুয়াল টু N/V। বুঝতে পারছো? আমরা যদি মোল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করি তাহলে সেটা তার ঘনমাত্রাটা পেয়ে যাই। তো এই সূত্রটাকে আমরা আরেকটা জিনিস করি, এতক্ষণ আমরা যে বাফার দ্রবণের কথা বলে আসলাম, তো বাফার দ্রবণ তো একটা দ্রবণের মধ্যে একটা অ্যাসিড এবং অ্যাসিড এবং ও অ্যাসিডের লবণকে একটা পাত্রে মিশে, তাহলে আয়তনটা কিন্তু সবসময় সেম থাকবে। তো আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো, PS ইকুয়ালস টু PKA প্লাস লগ, আমি এই সূত্র একটা আছে না, এই যে থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রা, তাহলে আমি এভাবে লিখতে পারি B/P
এন সল্ট, তাহলে এটাকে লিখতে পারি বি বাই এন অ্যাসিড। বুঝতে পারছো? এই যে এই সূত্রটা, উপরে সল্ট আছে তো সল্ট আয়তন, তাহলে দুটোর জন্য আয়তন কিন্তু সেম। কেন? ওই যে বাফার দ্রবণটা একই পাত্রে ঘটে এই জন্য। তাহলে বি বি চলে যাবে, তো এখানে 1 হবে সবার মান। তাহলে পি কে এ প্লাস লগ এন সল্ট ডিভাইডেড বাই এন কি হবে বলো তো? অ্যাসিড। আমাদের এই সূত্রটা দরকার হবে, সেই জন্য আমি হ্যাঁ মানে এই দুটো সূত্র। তো এটা হলো বাফার দ্রবণ। তো এখানে একটা জিনিস আছে, তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ পিকে। তো পিকে এটা জিনিসটা কি? পিকে হলো তোমরা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক চিন্তা মনে আছে? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ, হ্যাঁ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ। তাহলে পিকে মানে কি? পিকে হবে যে কি তোমার ওই যে মাইনাস লগ এর পরে যদি তুমি ওই বিয়োজন ধ্রুবকের মানটা বসায় দাও তাহলে এটা হয়ে যায় পিকে। আর একটা আছে খারের বিয়োজন ধ্রুবক কে বি। তাহলে পি কে বি জিনিসটা কি? মাইনাস লগ অফ কে বি। অর্থাৎ অ্যাসিড বা ক্ষারের বিয়োজন ধ্রুবকের আগে যদি মাইনাস লগটা বসাও তাহলে তুমি যেটা পাবা সেটা হলো পি কে বি আর পি কে। তো ক্ষারের ক্ষেত্রেও তোমরা একই জিনিস আমি তোমাদেরকে একটু দেখাই দিই, তাও তোমরা। তাহলে ক্ষারের ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? পিইউএস লিখতে হবে। তাহলে কি হবে? পিইউএস ইকুয়াল টু মাইনাস লগ অফ না লিখে আমি পি কে বি লিখে ফেলি। পি কে বি প্লাস লগ থার্ড ব্র্যাকেট সল্ট বাই কি হবে বলো তো? অ্যাসিড। অ্যাসিড হবে না এখানে, এটা একটু বুঝতে হবে কেন বলো তো? এটা হবে বেস, ক্ষারের ঘনমাত্রা। এটার আরেকটা সূত্রটা কি রকম আসবে? পিইউএস ইকুয়াল টু মাইনাস লগ অফ কেবি। কি রে এইটা আর কি মাইনাস লগ ছিল না? তাহলে এখান থেকে আমরা এবার কি লিখতে পারি? প্লাস লগ এখানে ওইটাই এন্ড সল্ট, এটা লিখতে পারি সল্ট ডিভাইডেড বাই বেস। ওকে, তো এটাও একটা সূত্র। মানে এখান থেকে আবার এই সূত্রের আরেকটা ফরম্যাট আছে, পিইউএস ইকুয়াল টু মাইনাস লগ অফ কেভি প্লাস লগ এন সল্ট ডিভাইডেড বাই এন বেস। তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। আমরা এই সূত্রগুলি ব্যবহার করে ম্যাথ করব। তো এখন একটা আসলে ম্যাথ করি। তোমাকে বললো 0.125 মোলার ফর্মিক অ্যাসিড এবং 0.1 মোলার সোডিয়াম ফরমেট এর দ্রবণ তৈরি করে বাফার দ্রবণে পিএস এর মান কত, যেখানে কে এর মান দেওয়া আছে, এটা এখানে একটা কে হবে। তো এটার জন্য আমাদের কি কাজ করতে হবে খেয়াল করো। আমরা তো জানি এখানে বসে ফর্মিক অ্যাসিড, তাহলে ঘনমাত্রা কার? অ্যাসিডের কত? 0.25 মোলার। এম দেখে বুঝে যাবো এটা ঘনমাত্রা। আর একটা কার? সল্টের। সোডিয়াম ফরমেট যে সল্ট হবে এটা বোঝাই যাচ্ছে, কারণ বাফার দ্রবণ, তাই কি হবে? 0.10 মোলার। তাহলে তোমার আবার কি লাগবে? পি কে এ লাগবে। এই জন্য মাইনাস লগ অফ কে। তো কে এর মান কি বলছে? মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10 ইনভার্স কত? 5। তাহলে তুমি এখন সূত্র জানো, পিএস ইকুয়ালস টু কি হবে? পিএস ইকুয়ালস টু পি কে এ প্লাস লগ সল্টের ঘনমাত্রা দিবা উপরে, নিচে কার ঘনমাত্রা? অ্যাসিডের ঘনমাত্রা। তো পিএস ইকুয়ালস, আমি তো এখানে ক্যালকুলেটর নাই, আমি এটা লিখে দিই, মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10 ইনভার্স 5 তোমরা ক্যালকুলেট করবা, প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন কত বলছে? 0.10 আর নিচেরটা কত? 0.25। এখানে ক্যালকুলেট করলে তোমরা এটার কি পেয়ে যাবা? পিএস ভ্যালুটা পেয়ে যাবে। তো আশা করি যে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখানে আরো কিছু ম্যাথ আছে, আমার খুব গরম লাগছে, এই জন্য আমি আর ম্যাথগুলো করাতে পারতেছি না। তোমরা ওই যে আমি বই দিয়েছিলাম সেটা করলে হয়ে যাবে। এখানে এই দ্রবণ এগুলো করো একটু, তোমরা তখন বুঝতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ।